ওয়াকারুজ্জামান সাহেব দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঐক্যের প্রতীক, খুবই সম্মানিত ব্যক্তি। ওনাকে সম্মান করে না এরকমের মনে হয় যে কোনো দলের লোক থাকতে পারে না, একমাত্র আওয়ামী লীগের মতো ওই রকমের বাজে দলের, মানে একদম বাজে দলের লোক ছাড়া। তার ওখানে গেলেন, বললেন সৌজন্য সাক্ষাৎ, 40 মিনিটের কথা বললেন, কেউ জানে না। ওয়াকারুজ্জামান সাহেব যদি এখন রেডিও টেলিভিশন সেন্টারগুলোকে দখল করে গিয়ে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর অশেষ রহমতে করুণায় আমরা ক্ষমতা দখল করলাম, তো কি হবে? হবে এটাই যে বাংলাদেশের অসংখ্য মানুষ তার সমর্থনে রাস্তায় মিছিল নিয়েও নামতে পারে, এই ধরনের মানসিকতা অপোষণ করে। তো এই যে বললাম, ছাত্র সংগঠনগুলো তারা আন্দোলন সংগ্রাম করার ধারাবাহিকতায় আমরা 24-এর গণ অভ্যুত্থানে এসে পৌঁছেছি। এই 24-এর গণ অভ্যুত্থানে পৌঁছানো পরবর্তীতে আমরা যেই মোটা দাগে যে জটিল আলাপগুলোর মধ্যে পৌঁছে যাচ্ছি, তার মধ্যে একটা অন্যতম, এটাকে বিপ্লব বলবো নাকি গণ অভ্যুত্থান বলবো, এটা নিয়ে আমাদের বড় একটা সমস্যার জায়গা তৈরি হয়ে গেছে। কেউ কেউ একদম ব্যানারেই লিখে ফেলেন যেটা বিপ্লব, কোনো ক্রমে এর থেকে আর পিছনে যাওয়ার সুযোগ নেই, যারা অভ্যুত্থান বলে তারা এর শত্রু। আর যারা এটাকে গণ অভ্যুত্থান বলে, যে বিপ্লবের নামে দেশকে অস্থিতিশীল করার জন্য বিশাল ষড়যন্ত্রে তারা লিপ্ত। এই ষড়যন্ত্রের আলাপ যখন দিই না, তখন আমরা একটু কাছাকাছি সময়ের ঘটনা দেখতে পারি। যে মোহাম্মদ মুইজ্জু সরকার মালদ্বীপে ভারত বিরোধী এমন রাজনীতি সে করেছে যে ওই ভারত বিরোধীতেই তাকে প্রধানমন্ত্রী বানিয়েছে, ওই দেশের প্রধান করেছে। তো মুইজ্জু সরকারকে ক্ষমতা থেকে হটানোর জন্য প্রায় 60 লক্ষ মার্কিন ডলার ইনভেস্ট করেছে। তার নথিপত্র ওয়াশিংটন পোস্ট সহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে উঠে এসেছে। তো ভারত মানে মালদ্বীপ কতটুকু একটা রাষ্ট্র, সেখানে যদি ভারতের এই ধরনের নগ্ন হস্তক্ষেপ থাকে, বাংলাদেশের 56,000 বর্গ মাইলের চারপাশে মানে 3 পাশে যেইভাবে ভারত আষ্টে পৃষ্ঠে লেগে আছে, আমাদের এখানে সেই ইত্রামি নোংরামি ভারত করছে কিনা, সেটা একটা বড় প্রশ্ন। আর সেই প্রশ্নের জায়গা থেকেই কোনো একটা কমন বিষয়ে মতবিরোধ তৈরি করে দেওয়া, এবং সেই মতবিরোধ তৈরি করে দিয়ে তাদের ওখানে দেখবেন মালদ্বীপের সেই রিপোর্টটা যদি আপনারা যুগান্তর সহ অনেক পত্রিকায় এসেছে, দেখেন যে সন্ত্রাসী সংগঠন, উগ্রবাদী সংগঠনগুলোকেও তারা টাকা দিচ্ছে যাতে মুইজ্জু সরকারকে তারা নামাতে পারে। তো বাংলাদেশটা আরও স্বার্থের জায়গা, করিডোর, তারপরে হচ্ছে আমাদের এই যে কি বলে ট্রানজিট, যত আমাদের নদীর ন্যায্য হিস্সা, আমাদের দেশে বাজার বানানো খারাপ না, মুক্ত বাজার অর্থনীতিতে সবাই সবার জায়গাতে বিক্রি করবে, কিন্তু আমাদের রহিম আফরোজ লুকাস নিয়ে তারা কি করেছিল দেখেছিলাম না, কিভাবে আটকাই দিচ্ছিল। কিন্তু ওদের পণ্য, ওদের কালচার আমরা এক প্রকার গ্রহণ করে ফেলেছি। তো আমি আসলে বলতে চাচ্ছি, এই সমস্ত জায়গাগুলোকে ঘিরে যখন ষড়যন্ত্রের আলাপ থাকে, সেই ষড়যন্ত্রের অংশ হিসাবে কোনো রাজনৈতিক দল বিগত দিনে কাজ করেছে প্রকাশ্যে এবং গোপনে। ভারতের সুজাতা সিং এসে এরশাদকে চাপ দিয়ে বলেছিল অমুকপন্থীরা ক্ষমতায় যাবে, অতএব তোমাকে নির্বাচনে যেতে হবে। এর মানে আছে, তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। কিভাবে আমরা ঠেকাবো? ওয়াকারুজ্জামান সাহেব দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঐক্যের প্রতীক, খুবই সম্মানিত ব্যক্তি। ওনাকে সম্মান করে না এরকমের মনে হয় যে কোনো দলের লোক থাকতে পারে না, একমাত্র আওয়ামী লীগের মতো ওই রকমের বাজে দলের, মানে একদম বাজে দলের লোক ছাড়া। তার ওখানে গেলেন, বললেন সৌজন্য সাক্ষাৎ, 40 মিনিটের কথা বললেন, কেউ জানে না। ওয়াকারুজ্জামান সাহেব যদি এখন রেডিও টেলিভিশন সেন্টারগুলোকে দখল করে গিয়ে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর অশেষ রহমতে করুণায় আমরা ক্ষমতা দখল করলাম, তো কি হবে? হবে এটাই যে বাংলাদেশের অসংখ্য মানুষ তার সমর্থনে রাস্তায় মিছিল নিয়েও নামতে পারে, এই ধরনের মানসিকতা অপোষণ করে। এবং দেখবেন জামায়াতের আমির সাহেবরা বললেন যে দেশপ্রেমিক শক্তি পরীক্ষিত দেশের সেনাবাহিনী আর হচ্ছে ওনরা, আর কেউ নাই, মানে আমরা ভাইসে আসছি। তা এই যে আলাপগুলো, এর মানে হচ্ছে ষড়যন্ত্র বাহির থেকে করে, আর সেই ষড়যন্ত্রের পোলট আমাদের দেশে সাজে, আর সেটা বাস্তবায়ন করার জন্য আমাদের যথেষ্ট পরিমাণে সাংবিধানিক, আইনি এবং মনস্তত্ত্বগত যথেষ্ট পরিস্থিতি আমাদের রয়েছে। তো কিভাবে মোকাবেলা করব? ডাকসু নির্বাচন গুরুত্বপূর্ণ একটা আলাপ। ওখানকার যে ভিসি তিনি বললেন যে অল্প সময়ের মধ্যে হয়ে যাবে, খুবই ভালো আলাপ। ডাকসু নির্বাচন নিয়ে কি কথা? যদি এখন ডাকসু নির্বাচন দেওয়া হয়, তাহলে বাংলাদেশের সবচেয়ে বড় দল তাদের ছাত্র সংগঠন প্রভাব বিস্তার করবে, অথবা আমাদেরকে আগে দিতে হবে। আর তারাও এটা দিতে চাচ্ছেন না, পরে হবে। তার মানে ওই রকমই একটা কিছু। এর মানে প্রতি বছর ডাকসু নির্বাচন করতে গেলে সরকার একটা ইন্টারিম গভর্নমেন্ট লাগবে। আমাদের দেশের কাঠামোগত কারণেই স্বৈরাচারী এবং ফ্যাসিস্ট মানসিকতায় আমরাও তৈরি হয়েছি। তার কারণ কি? দেখবেন গণতন্ত্র এত ভালো জিনিস,
ইউরোপ আমেরিকায় এত ভালোভাবে গণতন্ত্র চলে আর আমাদের দেশে গণতান্ত্রিক ব্যবস্থা এরকম ফ্যাসিস্ট হয়ে ওঠে, তার মানে হচ্ছে আমরা ভালো না। বাংলাদেশের জনগণ যদি ভালো হইতো তাহলে ইউরোপ আমেরিকার মতো গণতন্ত্র চলতো না। চলছে না কেন? এরকম প্রচার আছে না, বাংলাদেশের মানুষ খারাপ, বাঙালি এরা কোনোদিন ভালো হবে না, মানে এরা ইউরোপে যে খুব ভালো করতেছে আমাদের এখানে ভালো হচ্ছে না, এটা প্রচার একদম এস্টাবলিশড আমাদের সবার মধ্যে। কিন্তু ব্যবস্থাটা কি আমরা কখনো বিচার বিশ্লেষণ করে দেখেছি যে ইউরোপের গণতন্ত্র হচ্ছে পরস্পরের মতকে শ্রদ্ধা দেওয়া, জনমতকে শ্রদ্ধা দেওয়া এবং জবাবদিহিতার একটা কাঠামো। আর আমাদের দেশের সরকার ব্যবস্থা কাঠামোটা হচ্ছে এমন, একবার ক্ষমতায় গিয়েও যা খুশি তাই করতে পারে, তারপর রিকল করা তো দূরের কথা, ওর বিরুদ্ধে কথা বললেও সেখানে আইনাগর তৈরি করে আমাদেরকে সেখানে ধ্বংস একদম শেষ প্রান্তে নিয়ে যায়। তাহলে আমাদের ব্যবস্থা নিয়ে আলাপ করতে হবে আসলে না, মনস্তত্ত্বগত দিক থেকে, উন্নত চিন্তার দিক থেকে ইউরোপ আমেরিকা পাশ্চাত্যের থেকে আমরা মোটেই কম নয়, বরঞ্চ আমাদেরকে ওটা শিখাতে বাধ্য করেছে যে ওরাই একমাত্র ভালো, বরঞ্চ আমরা পিছনে। আমাদের দেশে গরিবরা ভিক্ষা করে 10 তলা বিল্ডিং করে, ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন আমি জানি না। আর মানে ভিক্ষা দেয় মানুষ, আন্তরিকতা আছে, আমাদের মানবিক হৃদয় আছে, সেটাকে কাজে লাগিয়ে বাংলাদেশে নিয়ে যেই সমস্ত দেশগুলো পার্শ্ববর্তী, এটা আমেরিকা হতে পারে, চীন হতে পারে, এবং আমি সরাসরি বলছি ইন্ডিয়াও হতে পারে, সেই পোলটকে ভেঙে দিয়ে যেভাবে ছাত্ররা সরকার টেনে হিস্ট্রি নামাতে পারে, সেইভাবে টোটাল কাঠামোকে চেঞ্জ করে ছাত্ররাই বাংলাদেশকে পরিবর্তন করতে পারে। একটা ব্যবস্থাকে আপনি ভেঙে চুরে তছনছ করে দেবেন, এটা খুব সহজ, গায়ের জোর দিয়ে বড় দুর্গকেও আপনি দুলিশ্বাত করে দিতে পারেন। কিন্তু একটা কুঁড়েঘর তৈরি করতে গেলেও সেখানে প্রত্যেকটা পরিকল্পনা থাকতে হয় খুব সুন্দরভাবে। আর সেই পরিকল্পনা এবং কিভাবে করব সেইটা বোঝাপড়ায় যদি আমাদের কোনো রকমের ঘাটতি থাকে, তাহলে আমরা সেই বিদেশি কোনো শক্তির দাবার গুটিই হব। বাংলাদেশের ছাত্র সংগঠনগুলোকে এখন যেভাবে কথা বলতে হবে সেটা এমন, বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতার বিরুদ্ধে যারাই যে কোনো রকমের ভাব নিয়ে আসে সেটার এগেইনস্টে এমনভাবে জনগণকে বক্তব্য তুলে ধরার সময় ছাত্রদের এখন এসেছে যাতে তারা দূর থেকেই ভয় পায়, এই ধরনের চিন্তাভাবনা থেকে দূরে সরে দাঁড়ায়। সেরকমের অবস্থা তৈরি হোক, সেই আশাবাদ ব্যক্ত করে নাগরিক ছাত্র ঐক্যের পক্ষ থেকে আপনাদেরকে আবারও আমার শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাই। আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমিরুল মোমিনিন মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলব সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি
এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changeTV.press এক ফোঁটা হলুদও নেই। আগামী জানুয়ারি মাসের 1ম তারিখে আপনারা 6 বছর পূর্ণ করতে যাচ্ছেন। আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করব চেঞ্জ টিভি অতীতে যে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে, আগামীতেও আপনারা সেই বলিষ্ঠ ভূমিকা পালন করবেন। আমি আমার এলডিপির পক্ষ থেকে, মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি দিন দিন আপনারা উন্নতির শিখরে এগিয়ে যাবেন। ধন্যবাদ। changeTV.press এক ফোঁটা হলুদও নেই। অতীত সরকারের আমলে 10 বছর আমি কোনো ব্যবসা করতে পারিনি। আমার ব্যবসা বন্ধ করার জন্য যত রকম দরকার সব কাজই করেছে, শুধু একটাই বাকি রেখেছে, আমি উঠিয়ে নিয়ে যাইনি। নয়া দিগন্তর মাধ্যমে যাদেরকে আমরা চেষ্টা করেছি সার্ভিস দেওয়ার জন্য, এরা আমাদের অনেকেই খোঁজখবর রেখেছে, ব্যস্ততার জন্য হয়তো দেখা সাক্ষাৎ হয় না, কিন্তু আমি একজনকেই পেয়েছি। তিনি হলেন চেঞ্জ টিভির আমিরুল মোমিন মানিক। উনি এক সময় দিগন্ততে ছিল, সেই হিসাবে আমাদের জানাশোনা ছিল। ওনার একটা ইন্টারভিউতে আমার খুব পছন্দ হয়েছে, সেজন্য আমি ওনাকে 10:30টার সময় ফোন করেছি। উনি উত্তরে বললেন, গলাটা খুব পরিচিত। প্রথমে হয়তো নামটা বুঝে সারেননি, আমার নামটা খেয়াল করতে, আমি সাথে সাথে নাম বলেছি এবং বলল যে 3 দিনের মধ্যে আপনার সাথে আমি দেখা করব। ওনার কমিটমেন্ট অনুযায়ী সেইভাবে এসছে এবং উনি বলছে আপনার যত দুঃখের কথা সব বলেন, আমি প্রচার করব। আমি সত্যি সত্যি ওনার কাছে খুবই কৃতজ্ঞ। আমার মনে যেসব ক্ষোভ আছে, যেসব দানা বেঁধে আছে, আমি কিছুটা হালকা হয়েছি ওনার সাহায্যে। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি এবং ভবিষ্যতে যেন আমার মতো একজন নাম না জানা লোককে চেঞ্জ টিভির সামনে এনে তাকে যেন উদ্বুদ্ধ করে। changeTV.press এক ফোঁটা হলুদও নেই।